আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। পত্রপত্রিকার যে খবর সেই খবর অনুযায়ী হাসনাত আব্দুল্লাহ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক এবং আলোচিত সমালোচিত নেতা পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পদত্যাগপত্র ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। গণভোট চাঙ্গে উঠেছে, চাঙ্গে তুলে দিয়েছে বিএনপি। বিএনপির যেরকম সাতঘাটের পানি খাওয়া ইউনূস এবং জামাতে ইসলাম গণভোটে যেতে বাধ্য করছে, এবং গণভোটের সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাটা ঘটিয়েছিলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি ইলেকশন ক্যাম্পেইন শুরু করলেন সিলেট থেকে, এবং একই সাথে গণভোট এবং জাতীয় নির্বাচন। কিন্তু তিনি জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চান, কিন্তু গণভোটে তিনি ভোট চান না। একদিন নিশ্চয়ই প্রকাশ হবে যে কোন একটা হুমকি ধুমকি ছিল কিনা এরকম, যে তারেক রহমান যদি হার পক্ষে ভোট না চায় তাহলে জামাত নির্বাচন থেকে সরে যাবে বা জামাত যাবে না নির্বাচনে, অথবা ইউনূস সরকার ক্ষমতা নিয়ে প্রস্তান্তর নিয়ে টাল্টিবাল্টি করবে, এরকম প্রেক্ষাপট কিনা যায় না। তবে তারেক রহমান বাধ্য হয়ে এসে খুব সাবলীল ভাবে জীবনে একবারই মানে এই পর্যন্ত একবারই তিনি গণভোটে হার পক্ষে ভোট চেয়েছেন। আর এখন তো পুরোই পুলটি, ওই যে সাতঘাটের পানি খাওয়াইছে, এখন এবার আসো আমার হাতে, এবার চাবিকাঠি, এবার স্পষ্ট জানায় দিচ্ছে। আইনমন্ত্রীও বলতেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মূলত বিএনপির এই যে সংবিধান সংস্কার হ্যান ত্যান সোকল্ড আগের ঐক্যমত্য, এগুলোর মূল মুখপাত্র কি পার্সন হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। তিনিও বলছেন যে এই গণভোট এটা অকার্যকর হয়ে গেছে, এটা নিয়ে আর এখন বলা বলির কিছু নাই, এবং এটার কি কি প্রবলেম আছে আমার ধারণা যে সংসদে বিএনপি একদম ফাটায় ফেলবে। জামাতে ইসলামী যতই কাউমাও করুক, আলটিমেটলি গণভোটে সে ফাইনালি গণভোট নিয়ে যে সংসদ ছেড়া দিবে, এমপিত্বের মজা ছেড়ে দিবে, তেমন হবে না। এসব নিয়ে এখন আমাদের সামনে একটা আয়োজনে বলা হচ্ছে গণভোট অধ্যাদেশ বাতিল হচ্ছে, উঠবে না সংসদে উঠবে না, আর পাশ হবে কোত্থেকে? গণভোটের অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে না বলে জানিয়েছে বিএনপি, ফলে অধ্যাদেশটি আগামী 12 এপ্রিল স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। বিএনপি বলেছে অধ্যাদেশ ব্যবহার করে গণভোট হয়ে যাওয়ায় ভবিষ্যৎ ব্যবহার না থাকায় অধ্যাদেশটি পাশের প্রয়োজন নেই। এতে 12 ফেব্রুয়ারি গণভোট অবৈধ হবে না। সরকারি দলের এই সিদ্ধান্তে নোট অফ ডিসেন্ট দিয়েছে জামায়াত। গণভোট অধ্যাদেশ ছাড়াও অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশের অন্তত 15টিতে নিয়ে সরকারি ও বিরোধী দল একমত হয়নি। সরকারি দল মানবাধিকার কমিশন, বিচারপতি নিয়োগ, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশে পরিবর্তন আনতে চায়। এতে আপত্তি করে নোট অফ ডিসেন্ট দিয়েছে জামাতে ইসলামী। রোববার রাতে জাতীয় সংসদে বিশেষ কমিটির সভা সূত্রে এই তথ্যগুলো এসছে। আগামী 2 এপ্রিল কমিটি প্রতিবেদন দেবে সংসদে। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে উত্থাপন করা হয়। পরবর্তী 30 দিন অর্থাৎ 12 এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো সংসদে অনুমোদিত না হলে সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ফলে গণভোট, এটা মাঝখান দিয়ে রাষ্ট্রের এতগুলো টাকা গচ্ছা গেল শুধু ইউনূস সরকারের বিলাসিতা, তার এক গোয়েমের কারণে, এবং সেখানে জামাতের সমর্থন। এখন গণভোট থাকবে না। জুলাই সনদের ভবিষ্যৎ, আমরা কি ধরে নিতে পারি যে জুলাই সনদের ভবিষ্যৎটা অনেকটা গণভোটের মতো হচ্ছে? কারণ যেটা হবে এটা বিএনপির ইচ্ছা অনুযায়ী, বিএনপির 31 দফা অনুযায়ী হবে। এরপরে আদালতে আছে জুলাই সনদ নিয়ে মামলা, সেটা যদি বাতিল হয়ে যায়, ওই যে একটা সোকল্ড দায় মুক্তি, ইনডেমনিটি, সেটাও তখন বাতিল হয়ে যাবে না? তখন খেলা আরো জমবে না? একজন দারোয়ান পুত্র সিদ্দিক নাজমুল ওরফে কালামাগুর 6 মাসের ভেতরে এমন কোন আলাউদ্দিনের চেরাগ পেয়ে গিয়েছিলেন যিনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন। এই সেই নাজমুল যে কিনা আজকে 6 দিন 7 দিন যাবৎ আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দিচ্ছে যে কাকে সেক্রেটারি বানানো যায়। উনি প্রতিদিন 6 থেকে 8 জন করে নাম দিচ্ছেন, এবং তাদের মধ্যে কাকে আপনাদের পছন্দ সেটা আপনাদেরকে বলার জন্য বলছে। আর আপনি সবাই ঝাঁপিয়ে পড়ে নাজমুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আমাদের চয়েসফুল নাম দিচ্ছি। কথা হচ্ছে যে ভাই, নাজমুলকে কে দায়িত্ব দিয়েছে? এই কালা মাগুর, এই শুয়োরটাকে দায়িত্বটা কে দিয়েছে? একে আওয়ামী লীগের কাণ্ডারি। আপনারা সকলেই জানেন যে সেন্ট্রাল কমিটির একজন সাধারণ সম্পাদক বা সেন্ট্রাল কমিটির
সভাপতি যারা থাকে ছাত্রলীগের, তারা তাদের দায়িত্ব পালনের পরে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ অথবা আওয়ামী লীগের ভালো ভালো পদে চলে যায়। সে জায়গায় নাজমুল কোথাও যাইতে পারে নাই, এবং সে তার সভাপতিত্বের পদের শেষ অংশ বাংলাদেশ থেকে পূরণ করতে না পেরে সে লন্ডন চলে এসেছিল। আসেন আগে একটু নাজমুলের নর্মাল একটু পরিচয়টুকু জানি। তো এই নাজমুল সিদ্দিকের জন্ম কিন্তু 1985 সালে জামালপুর জেলায় তার জন্ম। তারা দুই ভাই এর এক বোনের সংসার। তার বাবা মানে নাজমুলের পিতা, উনি ছিলেন জামালপুরের খাদ্য গুদামের একজন নাইট শিফটের গার্ড, ক্লাস 8 পাস, 8ম শ্রেণী পাস অনলি, নাইট গার্ড ছিলেন। ছেলে জন্মগ্রহণ করেছেন। এরপরে নাজমুল সেখানে জামালপুর জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয় জামালপুর আশেক মাহমুদ কলেজে। সেইখান থেকে তিনি পাশ করার পর 2003-04 বর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ, যেটা এখন সবসময় বলি না আমরা, যে এই যে শেখ হাসিনার অবদান, এই যে মাদ্রাসার ছাত্ররা এসা ভর্তি হয় ঢাকা ইউনিভার্সিটিতে, এই উর্দু বিভাগ মানে সেই ফেলটুস বিভাগেই ভর্তি হয়েছিলেন। ভর্তি হয়ে কালামাগুর তো ধান্দালবাজ, টোটাল ধান্দাবাজ। সেই ধান্দাবাজি কইরা সে যা সূর্য সেন হলের মোটামুটি একটা পদ পদবিতে প্রভাবে আসেন। এরই মধ্যে ছাত্রলীগের কিছু নেতা, দুর্নীতিগ্রস্ত নেতাদের হাতে পড়েন। তাকে ইউজ করা হয় প্রথমে রমনা বটমূল বা রমনা পার্কের আশপাশের চাঁদাবাজির দায়িত্বে। সেই চাঁদাবাজি করতে করতে আস্তে গিয়ে ছাত্রলীগের বিভিন্ন পদ পদবিতে আসেন। আপনারা সবাই জানেন, সার্জিস, হাসনাত সবই তো ছাত্রলীগ ছিল, সেরকমই নাজমুল্লাহ ছিল। পদ পদবিতে আসেন, আসার পরপরই 6 মাসের মাথায় সর্বপ্রথম ওনার বাবার একজন নাইট গার্ড থেকে সরাসরি খাদ্য পরিদর্শকের জন্য মিনিমাম ডিগ্রি পাস সার্টিফিকেট লাগে, সেটারও দরকার নেই। নাজমুলের বাদ থেকে কোথা থেকে খাদ্য পরিদর্শক থেকে সরাসরি ইয়েতে চলে যায়, কোথায় খাদ্য পরিদর্শকের ইয়েতে চলে যায়। নাজমুল সাহেব ঢাকা শহরে থাকেন, ঢাকা শহরে বিশাল বাড়ি, সেই বাড়ি ভাড়া হচ্ছে যে 50,000 টাকা। তিনি যে বাড়িতে থাকতেন ছাত্রলীগ করা অবস্থায়, তিনি যে বাড়িতে থাকতেন সেই বাড়ির ভাড়া হচ্ছে 50,000 টাকা, এবং উনি সেখানে কাটাইতে থাকেন। কিন্তু মূলত আসলে নাজমুলের অর্থনৈতিক দুর্নীতির যে সমস্যা শুরু হয় সেটা হচ্ছে যে নাজমুল এরপরে বাংলাদেশ এটা ফার্মার্স ব্যাংকের পরিচালক হন। ফার্মার্স ব্যাংকের পরিচালক হওয়ার জন্য 2011 সালে এ বেটা 27তম 2011 সালে নাজমুল কিন্তু 27তম কাউন্সিলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়। আর ঠিক এর 1 বছর পরেই ফার্মার্স ব্যাংকের উদ্যোক্তা হিসাবে, 1 বছরের মাথায় ফার্মার্স ব্যাংকের উদ্যোক্তা হয়ে যান। ফার্মার্স ব্যাংকের উদ্যোক্তা হওয়ার জন্য 10 লক্ষ শেয়ার কিনেন, এক একটা শেয়ারের দাম 10 টাকা করে, ফেস ভ্যালু 10 লক্ষ শেয়ার মানে যে 1 কোটি টাকা। কোথায় পেলেন? একজন নাইট গার্ডের পুত্র। কি এমন করলেন? ওই যে আপনার এই সার্জিস এরা তো কইছে যে এরা বই লেখছে, কেউ নন মেট্রিক, সে বই লেখছে, কেউ টকশোতে যায়া, এটাও সেই রকম 1 কোটি টাকা জোগাড় হয়। এই অবস্থায় উনি আবার প্রেমে পড়ে যান আরেক মেয়ের। সেই মেয়ের সাথে লটর পটর, সেই মেয়েকে ঢাকা গুলশান 1-এ শেষ পর্যন্ত 2টি ফ্ল্যাট কিনে দিতে বাধ্য হন। এই নাজমুল শুধু ফার্মার্স ব্যাংকের নেই, নাজমুল তার চাচা, তার ভাইদেরকে বিভিন্ন ব্যবসা ধরাইয়া দেন, বিভিন্ন ব্যবসা। এবং সে দুর্নীতি তার এমন মাত্রায় পৌঁছেছিল যেটা আমাদের প্রধানমন্ত্রী কান পর্যন্ত ছিল। এবং সে থাইল্যান্ড, ওই সময় থেকে থাইল্যান্ড এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে, মানে টাকা হুন্ডির মাধ্যমে নিয়ে যেত আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। তার বিরুদ্ধে প্রচুর নিউজ হয়েছে, মানব জমিন থেকে ইত্তেফাক থেকে শুরু করে আপনার ওই যে এই আঞ্চলিক পত্রিকা, হেন কোনো পত্রিকা নাই যেই পত্রিকায় এই নাজমুলরে নিয়ে নিউজ হয়নি। সমস্ত নিউজগুলো এখনো খুঁজতে পাবেন 2015 সাল থেকে 23 সাল পর্যন্ত সিরিজ নিউজ হয়েছে এই বেটার উপর। এই বেটা এরপরে ওখানকার এই চাঁদাবাজি মাদাবাজি করে তার অনেক সহায় সম্পত্তি, যে বিল্ডিং, তার যে বিশেষ বিশেষ বিল্ডিং, নাজমুল প্লাজা, নাজমুল অমুক, এগুলো আমি আপনাদেরকে ছবিতে দেখাচ্ছি, আপনারা ছবি দেখেন, আমার ছবিগুলো দেখেন, এগুলোতে আপনারা বুঝেন তার সম্পদ। ময়মনসিংহ জেলায়
তিনি 500 বিঘা জমির মালিক। নাজমুল কোত্থেকে এত পয়সা? তিনি এখন ব্রিটেন থাকেন। ব্রিটেনে উনি এসেছেন আপনার বিজনেস ভিসায়, যে বিজনেস ভিসা নিতে 2 লাখ পাউন্ড, 2 লাখ পাউন্ড জমা দিয়ে বিজনেস ভিসা নিতে হয়। এখন 1 পাউন্ড যদি এই মুহূর্তে 167 টাকা চলে, ওই সময় যখন নাজমুল ছিলেন তখন ছিল 150 টাকা করে পার পাউন্ড। তা হইল আপনার প্রায় 3 কোটি টাকা। টাকার অভাব নাই আমার কাছে, এইটা দিয়ে এসেছেন। এরপরে উনি এই মুহূর্তে উনি থাইল্যান্ডে 33টি কটেজের মালিক। যদি থাইল্যান্ডে যান পাতায়া বিচের কাছে 33টি কটেজের মালিক। ওই কটেজগুলোতে চামড়ার ব্যবসা হয়, পয়সা দেখেন। এই নাজমুল সাহেব এইখানে লন্ডনে বেথেনাল গ্রিন নামে একটা জায়গা আছে, সেখানে ওনার বিশাল অফিস, রেঞ্জ রোভার গাড়ি চালান। ওকে, গাড়ি এখানে যে কেউ চালাইতে পারে। দুইটা বাড়ির মালিক, একটা সেন্ট্রাল লন্ডনে, একটা অন্য জায়গায়। সেন্ট্রাল লন্ডনের বাড়িটা আবার ফ্রিহোল্ড মানে বুঝেন? ফ্রিহোল্ড মানে হচ্ছে যেটাতে আর কোনো দেনা নাই ব্যাংকের কাছে। 4 বছরের মাথায় উনি ফ্রিহোল্ড করে নিয়েছেন। সেই 4 বছর কখন? 2020-এর আগেই তিনি ফ্রিহোল্ড করেছেন। 2018 সালে না আপনার জননেত্রী শেখ হাসিনা যখন ইংল্যান্ডে এসেছিলেন, তখন ইংল্যান্ড আওয়ামী লীগের একটা মিটিংয়ে নাজমুল বক্তৃতা দিতে আসছে, তখন নেত্রী রাগ হয়ে গিয়েছিলেন। সে সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই যে ইংল্যান্ডের রানী এলিজাবেথ যখন মারা গেলেন, তখন মারা যাওয়ার পরে সেখানে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি এসেছিলেন, যে হোটেলে ছিলেন, সেই হোটেলের সিকিউরিটির যে দায়িত্বটা ছিল সেটা আমরা যে কোম্পানির মাধ্যমে ইমিগ্রেশনে কাজ করি সেই কোম্পানির কাছে পড়েছিল। এবং আমার ওই সময় ছুটি থাকার কারণে আমাকে রিকোয়েস্ট করেছে, আমি সেই হোটেলে আমি সিকিউরিটির দায়িত্বেই ছিলাম। শুধু আমি না, এরকম প্রায় আমরা 70 জনের মতো ছিল। এটা স্পেশাল একটা সিকিউরিটি ফোর্স, যেটা আপনার এখানে কোনো হোটেলে কিন্তু 1জন বা 2জন সিকিউরিটি থাকে, কিন্তু এরকম যখন রাষ্ট্রপ্রধানরা আসে তখন বিশাল একটা সিকিউরিটির ব্যবস্থা করা হয়, এটার জন্য নেওয়া হয়। সেইখানে নাজমুল প্রায় 4.5 ঘন্টা দাঁড়িয়েছিল, তাকে ঢুকতে দেওয়া হয় নাই। এইটা আমাদেরকে আপার সাথে যারা আসছিল তারাই বলে দিয়েছিল, আপার নির্দেশ ছিল যে নাজমুল যাতে ঢুকতে না পারে হোটেলে, ঢুকতে দেওয়া হয়নি। সেই নাজমুল এখানে পরে এক মহিলা বিয়ে করছে, আরেক বাচ্চা। আচ্ছা ভাই, ওগুলো তার ব্যক্তিগত আর কোনো সমস্যা নাই। 1000 কোটি টাকা দুর্নীতি করা নাজমুল আজকে আসছে আওয়ামী লীগের কে সেক্রেটারি হবে একটা জরিপ করতে, আর আপনি আমরা সবাই সেই জরিপে হই হই রই রই বরকনে এলোই এই করছি। আপনারা যদি চান নাজমুলের এইখানে যেসব ব্যবসা বাণিজ্য আছে, কোন লিস্টে আছে, কিভাবে আছে, সব আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো ডকুমেন্টেশন সহ। আমি আমার এই যখন কথা বলছি আপনাদের সাথে, পেছনে যে পেজগুলো ঘুরছে এগুলো সব নাজমুলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুর্নীতির কথাবার্তাগুলো। এই পত্রিকাগুলো আপনার এখনো, যে আপনার শুধুমাত্র গুগলে লিখুন কে এই নাজমুল, এতটুকু দিয়ে সার্চ দেন, সমস্ত পত্রিকার নিউজগুলা আইসা যাবে। এই নাজমুল 2024 সালেই বলছিল আওয়ামী লীগ নেতা নেত্রীরা এবং শেখ হাসিনা মাপ চাইতে হবে। তার এখন মূল অস্ত্র কি জানেন? তার মূল অস্ত্র, তারা কেউ কিছু বললে তারা এসে গালাগালি করা। আজকে আমার এই ভিডিও দেওয়ার পরে এমন হবে যে সে এই ভিডিওর তার বট বাহিনী লাগাই দিবে ধরার জন্য। কথা হচ্ছে যে 33টা কটেজের মালিক কিভাবে হলে নাজমুল থাইল্যান্ডে? তোমার আব্বার দিনের সম্পত্তি ছিল। নাজমুল, তুমি 3 কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের ভিসা কোত্থেকে নিলে? তুমি তো একদম মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত না, একদম গরিব ঘরের সন্তান। তোমার বাবা দারোয়ান ছিল, দারোয়ানের পুত্র। তুমি রমনা পার্কের ওখান থেকে কত 1000 কোটি টাকার চুরিং মাইটিং করছো। তোমার আমলে কত হাজার শিবির কর্মী ঢুকাইছো। কেন তোমাকে নেত্রী কোথাও রাখে নাই? কেন তুমি তোমার কমিটির পদ বাণিজ্য করার কারণে তুমি তোমার টার্ম শেষ করার আগে তোমার ইংল্যান্ড ভাইগে আসতে হয়েছে। এখনো কালামাগুর তুমি বক্তৃতা দাও। আর তোমারে যারা এখন সাপোর্ট করে, যারা বলে যেসব শুয়োরগুলা বলে যে তোমার পেজ ফলো দিতে, তোমার অমুক ফলো দিতে, সেই শুয়োরগুলোকে কত টাকা দিয়ে রেখেছ? এদের প্রতি নজর দেন আপনারা। এই কালামাগুরের ফিরিস্তি এখন যা বললাম, এইরকম যদি আমি বলতে চাই তো 4 ঘন্টা তো শেষ হবে না, কালামাগুরের শেষ হবে না। ওই যে বললাম বান্ধবী, কালামাগুরের ঢাকা শহরের সেই বান্ধবী যাকে গুলশান 1-এ
দুইটা ফ্ল্যাট কিনে দিয়েছে, প্রয়োজনে তার ভিডিও বার্তা সহ আইনা দিব, তাকে সহ আইনা লাইভ করাই দিব আপনাদের সামনে, যদি নাজমুল চ্যালেঞ্জ করে আমার সাথে, যে নাজমুল আমার সাথে ডিবেটে আসবে, আসুক নাজমুল, বলবো। আর নাজমুলের বিরুদ্ধে দুদক দুর্নীতি দমন সংস্থাতে মামলা হয়েছিল 2019 সালে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তার বিরুদ্ধে যত নিউজ হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে, সে যদি সত্যি হইতো, আপনি সেই নিউজগুলোর জন্য 1000 কোটি টাকার মামলা করেন নাই কেন? কেন ওত পেতে এখানে বসেছিলেন? কেন আপনাকে নেত্রীর মিটিংয়ে বক্তৃতা দেওয়ার জন্য দেওয়া হয়নি? নেত্রী নিজে ওইটা খেপে গেছিল। সেদিন যারা ছিল ওই মিটিংয়ে অনেকেই জানে, জিজ্ঞেস করেন, আর যদি কেউ না জানে ভিডিওগুলো আমি দিয়ে দিতে পারবো আপনাদেরকে। সেই নাজমুল এখন আসছে আওয়ামী লীগের কাণ্ডারি হইতে, তিনি অনেক কিছু বুঝান। নেত্রী আপনি যদি ডাকেন আমি এখনই যাব না, নেত্রী বারবার বলেছে তুই যাস না কেন? নাজমুলের ওইটা যারা চুষতে থাকেন তাদের বলি যে নাজমুল্লার পাল্লায় পড়েন না। এ নাজমুল না, এরকম আরো 10-12 জন আছে, প্রত্যেককে নিয়েই একটা করে ভিডিও করব। যে মুক্তিযুদ্ধে হিন্দুদের শহীদের তালিকায় হিন্দুদের সংখ্যাটা কম এবং সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে, বেশি বিপজ্জনক অবস্থায় ছিল বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। শুধু হিন্দু না, সংখ্যালঘু যত সম্প্রদায় রয়েছে, কোনো সন্দেহ নেই যারা আওয়ামী লীগের পক্ষে ছিলেন, মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, তারাও নির্যাতিত নিপীড়িত ছিলেন, কোনো সন্দেহ নেই। এবং আপনি অপ্রিয় হলেও একটা সত্য কথা বলেছেন, যে এই দেশের 99% হিন্দু তখন শরণার্থী হয়ে গিয়েছিল। তবে একটা বিষয় কিন্তু আমার আপত্তি আছে, ধর্ষণের সংখ্যার দিকে একটা হলেও কিন্তু মুসলমান বেশি। এটা আমার গবেষণা। আমি খুলনায় একজন পাক হানাদার বাহিনীর যে রক্ষিতা ছিল তার সাথে দেখা করেছিলাম। এটা আমার ফেসবুকে আজ থেকে 6-7 বছর আগেই লেখা আছে। তার কাছে আমি গিয়েছিলাম, কোনোভাবে তার মুখ খোলানো যায় নাই। অদ্ভুত ব্যাপার, আমাকে কি বলেছিল জানেন? কয় আমি বেঁচে থাকতে যদি সরকার পরিবর্তন হয়ে যায় তখন আমার কি পরিণতি হবে? তুমি যে আমার কাছে আসছিলা বাবা। সে আমাকে কোনো কথা বলে নাই, যদিও অল্প কিছু বলেছিলেন, কিন্তু সাক্ষাৎকার দেন নাই, সামনে আসেন নাই। তিনি বলেছেন, আমি বলছেন এগুলো যদি আমি লিখি, আমি না করবো, আমি বলি নাই, তোমার বলি নাই আমি। ঠিক আছে, আমি আমার বরিশালের এক বন্ধু ছিল, তিনি আমাকে, বড় ভাই এবং বন্ধু, তিনি আমাকে তাকে পরিচয় করে দিয়েছিলেন। তার বাড়ির পাশেই তার বাড়ি। আমাকে বলছে ফরিদ এটা কিন্তু এই। আমি বললাম দাদা এর সাথে আমার পরিচয় করে দিতে হবে, আমি তার সাথে কথা বলতে চাই। তারপর তার ভাগ্নি, তার সাথে একটা খাতির ফালাইলাম। উনি তো চালাক মানুষ, বুঝেন নাই, বুঝে ফেলছিল আমার উদ্দেশ্য। প্রথমে অনেকে ভাবছে যে আমি তার ভাগ্নির সাথে হয়তো প্রেম করতে যাচ্ছি, আসলে তা না। আসলে আমার উদ্দেশ্য ছিল তার ভাগ্নির মাধ্যমে তার কাছে পৌঁছা। ঠিক আছে, এবং তার কাছে এই তথ্য না। পরে আমার একদিন বলছে যে মানে আমাকে, তিনি তার ভাগ্নি আমার মামা আমার ভাইয়া ডাকলো, তিনি আমারও আর ওই ওই হিসেবে তিনি আমার ভাই বলছেন যে ছোট ভাই তুমি কোন উদ্দেশ্যে আসছো আমি বুঝতে পারছি। আমি তো আমার মুখ থেকে কথা বের করা যাবে না, কারণ তুমি তো দূরের কথা, বড় বড় সাংবাদিক দেশি বিদেশি আসছে, আমি বলি নাই, মুখ খুলি নাই। চিন্তা করে দেখেন কি ভয় তার কাজ করেছে, যে কি ভয়ঙ্কর। এবং দেখেন তার কথা সত্য হয়ে গেল আজকে। এখন তিনি বেঁচে আছেন কিনা আমি জানি না। যাই হোক, যেটা বলতেছিলাম, আপনি ঠিকই বলেছেন, এই দেশের অধিকাংশ মুসলমান হিন্দু, সনাতনীরা এবং সংখ্যালঘুরা ভারতে আশ্রয় নেয়, যার কারণে আপনার এইখানে ধর্ষণ করার কারা বাকি থাকে যারা মুসলমান। সেই জন্য আমাদের বাংলাদেশে একটা কথা আছে, ওই একটা মুক্তিযুদ্ধের ব্যাপার একটা গল্প আছে, কয় বুলবুলি নিয়ে আসো। বুলবুলি মানে মেয়ে মানুষ। বলছে বুলবুলি আনো, কয় বুলবুলি তো নাই, সব পালাই চলে গেছে। কয় তোর ঘরে বুলবুলি নাই? কার ঘর এটা? মুসলমানের ঘর। সবচাইতে দুঃখজনক কি জানেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির স্ত্রীকে একবার বলা হয়েছিল, এটা আমি কোন বইয়ে পড়েছিলাম আমার মনে নাই, এটা যারা মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করেন সবাই তো জানেনি, এবং যারা বিদগ্ধ পাঠক তারা তো জানেনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই ভিসির ওয়াইফরে যখন জিজ্ঞেস করলো যে ম্যাডাম আপনি একটু, আপনার সাথে পাক বাহিনীদের পরিচয় আছে, তাদের গিয়ে একটু বলেন তারা যেন এত অত্যাচার নির্যাতন নারীর উপর না করে। সেই ভিসির ওয়াইফ বলেছিলেন, দেখেন সর্বোচ্চ শিক্ষিত মানুষের ওয়াইফ, তিনিও শিক্ষিত, তিনি বলেছিলেন পাক বাহিনীরা আসছে বউ ছাড়া, এরা থাকবে কেমনে একা? আলাপ শুনছেন?